ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে কোনো নির্বাচনে শিবিরের অন্তত 4,000 ফিক্স ভোট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 40,000 স্টুডেন্ট আছে, 4,000 ফিক্স ভোট। এখন এই 4,000 ভোট তৈরি হয়েছে কত বছরের ব্যবধানে আপনি বলেন তো? এটা তো 2-1 বছরের মেকানিজম না, অনেক বড় পরিবর্তন এসেছে। আমাদের বিরোধী দলীয় জোট, সরকারি দল 212টা আসন পেতে পারে কিন্তু ভোট পেয়েছে 50%। বিরোধী দলীয় জোট 78টা আসন পেতে পারে, ভোট কিন্তু পেয়েছে 40%। রাইট। সো ভোটের পার্থক্য কিন্তু খুবই কম। এই 10%-এর পার্থক্য চেঞ্জ হওয়ার জন্য আপনার 6% ভোট চেঞ্জ হইতে হবে। জুলাই কি ভবিষ্যতে 2-1টা দলের ক্রেডিটই থাকবে, নাকি এটা যে একটা আপারময় জনতার সংগ্রাম ছিল, এটা কি ভবিষ্যতে কি এরকম ফ্রেমিংয়ে থাকবে এটা, নাকি এটা 2-1টা দল নিয়ে যাবে? 2-1টা দলেরও ক্রেডিট নাই। কেউ যেমন এনসিপি কখনো দাবি করছে যেটা জুলাই এনসিপির কখনো দাবি করছে? দাবি না করলেও এনসিপির দিকে ক্রেডিটটা বেশি যায়। তো এটা তো ধরেন এনসিপির নেতৃত্বে যারা, তারা তো জুলাইয়ের নেতৃত্বে ছিল, তো আপনি তো চাইলে এটা অস্বীকার করতে পারবেন না, তাই না? কিন্তু তারপরও মানে ধরেন নেতৃত্বের পুরো জায়গাটাতে ছিল, তারপরও আমরা তো কেউ এখন পর্যন্ত দাবি করি নাই যে জুলাইটা এনসিপির। কারণ জুলাইটা আমরা কোনো দলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, এটা রাখাও ঠিক না, এটা উচিতও না, এবং এটা ট্রুও না। কারণটা হচ্ছে এখানে তো আমার ধরেন ওই জামাত শিবিরের, বিএনপি ছাত্রদল, যুব দলের, আপামর জনতার, সাধারণ শিক্ষার্থী যাদের কোনো দল নাই, মাদ্রাসার শিক্ষার্থী যাদের কোনো দল নাই, সবাই তো অংশগ্রহণ করছে। সো এখানে আসলে যার যতটুকু অংশগ্রহণ ছিল, এটা অটোমেটিক ইতিহাসের জায়গা থেকে ওটার বিচারটা হবে। এটা এখনও কোনো দলের মধ্যে সীমাবদ্ধ না, আগামীতেও কোনো দলের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। ছাত্রদল, ছাত্র শিবির এবং এনসিপির যে আপনাদের ছাত্র শক্তি, এই বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে দেখলাম আমরা একক আধিপত্যভাবে ছাত্র শিবির এগিয়ে গেছে। ছাত্রদল এবং ছাত্র শক্তির ভবিষ্যৎ কি, বা ছাত্র শিবিরের ভবিষ্যৎ কীভাবে দেখছে? প্রথমত হচ্ছে অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বিএনপির স্থানীয় পর্যায়ে অনেক মানুষ বা নেতাকর্মীরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কাজের সাথে জড়িত ছিল। চাঁদাবাজি বলেন, সিন্ডিকেট, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, এগুলোর সাথে তার প্রভাবটা এই নির্বাচনে পড়েছে, যেটা আসলে ছাত্র দলকে ভোগ করতে হয়েছে। এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে মানুষ একটা পরিবর্তন চাচ্ছিল, তো জুলুমের এগেনস্টে ভোট দিয়েছে। আসলে এই ভোটটা জাতীয় নির্বাচনে হওয়ার কথা ছিল। আচ্ছা, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে ছাত্র শিবির এই ছোট জায়গাটাকে যেভাবে গুছিয়ে নিতে পেরেছে খুব দ্রুত, ন্যাশনালি গুছিয়ে নেয় এত সহজ না, এটা তো একটা বিশাল বিষয়। কিন্তু একটা দেখেন, কিন্তু বড় পরিবর্তন এসেছে। আমাদের বিরোধী দলীয় জোট, সরকারি দল 212টা আসন পেতে পারে কিন্তু ভোট পেয়েছে 50%। বিরোধী দলীয় জোট 78টা আসন পেতে পারে, ভোট কিন্তু পেয়েছে 40%। রাইট। সো ভোটের পার্থক্য কিন্তু খুবই কম। এই 10%-এর পার্থক্য চেঞ্জ হওয়ার জন্য আপনার 6% ভোট চেঞ্জ হইতে হবে। মানে বিরোধী দলে 6% প্লাস হবে, তাদের 6% মাইনাস হবে। এটা কিন্তু খুব বেশি না। একটা জেলায় 10,000 20,000 ভোট এদিক ওদিক হওয়া খুব বেশি না। এখন যেটা হয়েছে, আসলে মানুষ চাচ্ছিল পরিবর্তনের পক্ষে একটা ভোট দিয়েছে। ব্যাপারটা এমন না যে ওই ভোটগুলো শিবিরের ভোট, ব্যাপারটা এরকম, মানুষটা জুলুমের পক্ষে ভোট দিয়েছে, নিপীড়নের পক্ষে ভোট দিয়েছে, এই জন্য শিবিরের কাছে ভোটটা এত বেশি গিয়েছে। এখন তাহলে ছাত্র শক্তির কাছে কেন গেল না? কারণটা হচ্ছে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী জায়গাটাতে এনসিপি দাঁড়িয়েছে 6 মাস পরে, ছাত্র শক্তি আরও পরে, রাইট, তাই না? তো এই দাঁড়ানোর পরে ছাত্র শক্তি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে কোনো নির্বাচনে শিবিরের অন্তত 4,000 ফিক্স ভোট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 40,000 স্টুডেন্ট আছে, 4,000 ফিক্স ভোট। এখন এই 4,000 ভোট তৈরি হয়েছে কত বছরের ব্যবধানে আপনি বলেন তো? এটা তো 2-1 বছরের মেকানিজম না, অনেক লম্বা। আজকে যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ভোট দিবে, ফিক্স ভোট, সেই ছেলেটা হয়তো জন্মের সময়ে সে শিবিরের বা জামায়াতের কোনো একটা হসপিটালে তার জন্ম হয়েছে, ওই সুবিধার মধ্যে দিয়ে সে বেড়ে উঠেছে। তাহলে ওই জায়গা থেকে এটা, এই যে তার সোশ্যাল ওয়েলফেয়ার, এটা তো 2-1 দিনের মেকানিজম না, তাই না? হয়তো আপনি খোঁজ নিয়ে দেখেন তারও হয়তো বা ইবনে সিনা বাদ দিনে জন্ম হয়েছে। তাহলে এটা তো এনসিপি শুরুই করতে পারে না। এখন আমার বিশ্ববিদ্যালয়ে আমার যে কয়েকজন হাতে গোনা সহযোদ্ধা ছিল, ধরেন সব মিলে সাপোজ মনে করেন 100, 200, 500 জন, এখনও তারাই। আমার এই সিস্টেমটা তৈরি করে, মেকানিজম ডেভেলপ করে আমার মানুষগুলোকে এটা আনতে তো সময় লাগবে। রাইট, এটা একটা। আর দ্বিতীয়ত আরেকটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা ছিল, সীমাবদ্ধতা ছিল, সেগুলোর দায় আমাদের উপরে চলে আসতো। মানে ধরেন আমাদের 2 জন আছে বা 3 জন আছে, রিয়েলিটি হইল ধরেন আসিফ মাহমুদ যেই মন্ত্রণালয়ের উপদেষ্টা,
তার কি কোনো সুযোগ ছিল আরেকটা মন্ত্রণালয়ে গিয়ে মানে নেতাগিরি করা? এখন কি মনে হচ্ছে যে ওইখানে দুইজন ছাত্র প্রতিনিধি না দিলেই ভালো ছিল? না, ওইটা আরেকটা আলোচনা আসলে, কিন্তু আমি এটা যদি শেষ করি, মানে আসিফ মাহমুদের কি কোনো সুযোগ ছিল যে অন্য মন্ত্রণালয় ইন্টারফেয়ার করে চালানো একজন সচিবকে দিয়ে মন্ত্রণালয়ের জন্য? এটা তো সুযোগ ছিল না। তাহলে দেখেন এরা 2-3 জন বা 2জন 2টা মন্ত্রণালয় চালিয়েছে, তাও নাহিদ ইসলাম অল্প কিছু দিনের জন্য, আসিফ মাহমুদই শেষ করেছে। তাহলে বাকিগুলো তো পুরো ইন্টারিম সরকার চালিয়েছে। এমন ইন্টারিম সরকার অনেক মানুষ ছিল যার সাথে উপদেষ্টা ছিল, যার সাথে আমার পুরো 1.5 বছরে কোনোদিন কথা হয়নি, এমন অনেকজন উপদেষ্টা ছিল, কোনোদিনও কথা হয়নি। তো ওনাদের অনেক দায় আমাদের উপরে এসেছে। আবার যেটা হয়েছে, আমাদের অনভিজ্ঞতার কারণে বেশ কিছু জায়গায় ধরেন আমরা বেশ কিছু ভুল হয়েছে। ধরেন একটা মজার বিষয় বলি, আন্দোলনের সময় ধরেন আমি যে পাঞ্জাবি পরে আন্দোলনটা করছি, সাদা পাঞ্জাবি যেটা ছিল আমার গায়ে, ওইটা ইলিয়ানেরই পাঞ্জাবি। আচ্ছা, ওইটা নিয়ে তখন কোনো কথা হয়েছে? এখন আন্দোলনের পর আমি একদিন ইলিয়ান ধরেন পাঞ্জাবি পরছি, এটা নিয়ে কত ধরনের ফ্রেমিং হয়েছে। ধরেন আমি নর্মালি যেটা করি, আসলে ওরা অফ দেয়, কিছুদিন আগে অফ দিছে, 5,000 পাঞ্জাবি আপনি 2,000 দিয়ে পাইছেন, 1,500 দিয়ে পাইছেন। আমি অলওয়েজ এই কাজ করি, আমি আমার ছোট ভাইকে বা কাজিন আছে ওদেরকে পাঠাই, আমাদের সাইজ সেম, যখন অফ দেয় তখন পাঠাই, ওরা গিয়ে নিয়ে আসে তখন। তো ধরেন যে কোনোভাবেই হোক, পরিবার আত্মীয় স্বজন নিজে কেন, এটা তো খুব বড় বিষয় না, কিন্তু এটা নিয়ে ধরেন যেইভাবে ফ্রেমিং করা যায়, প্রশ্নবিদ্ধ করা যায়, চেষ্টা করা হয়েছে। তো ধরেন আমি এখন কি করি, আমি ধরেন এখন ওই পাঞ্জাবি আর পরি না, তো আপনি কোথেকে ফ্রেমিং করবেন, থেকে শিখছি আর কি। তো এখন এরকম বেশ কিছু বিষয়ের মধ্যে দিয়ে আমরা গেছি, যেটারও কিছু প্রভাব ওইখানে আসলে ছিল। রাইট।